বিয়ের ১২ বছর পরে এসে স্বামী হঠাৎ করে স্ট্রোকে মারা গেল। এদিকে ৮ বছরের ছোট্ট একটি মেয়ে আছে আমার। তাকে রেখে পুরো সংসার সামলিয়ে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব সেটাই বুঝতে পারছি না। এক কথায় বলতে গেলে আমার পরিবারটা একান্নবর্তী একটা পরিবার। এখানে এই পরিবারের ভিতরে সমস্ত মানুষগুলোই যখন এসেছি তখন থেকে সবাইকে ছোট ছোটই দেখেছি। আমি আসার পরেই আমার ছোট ছোট দুটো দেওর ছিল, তাদেরকে পর্যন্ত আমি নিজের হাতে মানুষ করে গড়ে তুলেছি। জীবনটা ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে বুঝতেই পারলাম না জীবনের ভিতরে কেন এমন করে একটা কালো ছায়া নেমে চলে আসলো। আমি তো ভেবেই নিয়েছিলাম স্বামীটা মারা যাওয়ার পরে হয়তো এই সংসারে আমারও চলে যেতে হবে। এই সংসারে হয়তো আমি আর এখানে থাকতেই পারবো না। কারণ আমার স্বামী মারা যাওয়ার সাথে সাথেই আমার শ্বশুরমশাইয়ের জমি জমাগুলো আমার দেওররা নিজেদের মতো করে ভাগ করা শুরু করে দিয়েছিল। জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পরে আমার দেওররা আমাকে পুরোটাই আশ্চর্য করে দিয়েছে। তারা হঠাৎ করে আমাকে এসে একদিন রাত্রেবেলায় বলছে, বৌদি তুমি যদি ভেবে থাকো যে তুমি এই পরিবারের কেউ না, তাহলে তুমি ভুল ভাবতেছো। তুমি আমাদের কাছে আমাদের মায়ের মতো, তাই তোমাকে আমরা কোনো জমির ভাগ দেবো না এমনটা হতেও পারে না। এদের কথাগুলো শুনে সত্যি আমি অনেকটা বেশি আশ্চর্য হয়ে তাদের মুখের দিকেই শুধুমাত্র তাকিয়েছিলাম। আমার দুই দেওর আমাকে এটা পর্যন্ত বলেছে, বৌদি তোমাদের যে জমির ভাগটা ছিল সেই জমির ভাগটা আমরা দু ভাই কেউই নেব না, বরঞ্চ তুমি দাদার ভাগের জমিটা প্লাস আমাদের দু ভাইয়ের জমির ভাগের থেকেও 2% করে জমি নিয়ে তোমার ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করো। ছোটবেলা থেকে তুমি আমাদেরকে মায়ের মতো করে মানুষ করেছো, কিন্তু তোমার সেই ঋণ তো কখনো শোধ করতে পারবো না। তাই আমাদের সামান্য জমি থেকে 2% করে জমি দিয়ে তোমাকে আমরা সামান্য একটু উপকার করতে চাই। আর এই জমির ভাগ আমরা সারা জীবনেও কখনো তোমার কাছে চাইবো না। আর তোমার খুকিগুলোর মানুষ করার দায়িত্বও আমরা দুবাই নিয়ে থাকবো। যতদিন পর্যন্ত এই সংসারে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার দাদার ছেলে মেয়েদের কোনো অভাবই আমরা হতে দেবো না। কথাটা শোনার পরে মনে হয়েছিল যে স্বামীটা চলে গেছে ঠিক আছে, কিন্তু এদের ভিতরে স্বামীর আত্মাটা মনে হচ্ছে এখনো পর্যন্ত থেকে গেছে। কারণ আমার স্বামী বরাবরই একজন সৎ মানুষ ছিল, আর তার ভাইগুলোর ভিতরেও সেই সদ্গুণটাই রয়ে গেছে। এক কথায় বলতে গেলে তারা তিনটে ভাই পুরো একদম এক মায়ের পেটের, ঠিকই, কিন্তু ঠিকই একই সাজ দিয়েও তৈরি করা। মনে হয় যে মনের ভিতরটাও যেন ভগবান একইভাবে এদেরকে তৈরি করে দিয়েছে। এইটুকুই বা কয়জন করে। গর্বে আমার চোখ থেকে নিজের থেকেই জল চলে আসলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদেরকে দুজনকেই জড়িয়ে ধরে বললাম, হয়তো আমি তোদেরকে সত্যি কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমার সেই কষ্ট করাটা বৃথা যায়নি। তোদের নিজের সন্তানের মতো মানুষ করতে পেরেছি বলেই তোরা আমাকে নিজের মায়ের মতো করে আজকে এত বড় সম্মানটুকু দিলি, আর এত বড় করে সুন্দর সম্মানের জায়গাটুকু করে দিলি, যেখানে আমি সারা জীবন সসম্মানে থাকতে পারবো আমার নিজের স্বামীর ভিটাতে। হাজারো মেয়েরা আছে যারা স্বামী মারা যাওয়ার পরে শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারে না, কিন্তু এই ঘটনার থেকে অনেকটা বেশি শিক্ষা পাবো যে যদি কখনো নিজে তাদের সাথে ভালো ব্যবহার করা হয় তাহলে শ্বশুরবাড়ির মানুষ, তুমি যতই তোমার স্বামী মারা যাক না কেন, তারাও তোমাকে কখনো ফেলে দেবে না। সবসময় শ্বশুরবাড়ির মানুষগুলোর দোষ না দিয়ে শ্বশুরবাড়ির মানুষগুলোর ভিতরে নিজের জায়গাটুকু করে নেওয়ার মতো ক্ষমতা প্রত্যেকটা মেয়ের থাকলেও অনেকে এটা করে না। সব ক্ষেত্রে সবসময় শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না, সেখানে নিজেকেও ভালোভাবে তৈরি করতে হবে, তাহলেই তো দুটো পরিবারের সাথে মিলেমিশে একসঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। সবশেষে কেমন হলো জানিও।